আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই ক্লাসটির মধ্য দিয়ে আমরা একটি নতুন বইয়ের ক্লাস করানো শুরু করতে যাচ্ছি, যেটির নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স। আমার কাছে যে বইটি আছে এটি তিতাস পাবলিকেশনসের। তো আজকে হচ্ছে চ্যাপ্টার 1, যেই চ্যাপ্টারের নাম হচ্ছে এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তত্ত্ব। তো এই ক্লাসটির মধ্য দিয়ে আমাদের আজকের এই বইয়ের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বা মৌলিক গণিত বইয়ের ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে শুরু করতে যাচ্ছি এবং আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রয়োজনীয় সকল এক্সাম্পল, সকল থিওরিম এখানে সলভ করে দিব। যে ভিডিওগুলো দেখে আপনারা এই পুরো বই সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন করতে পারবেন এবং পরীক্ষায় একটা ভালো মার্কস পাবেন বলে আমি আশা করছি। তো যারা এখন আমাদের অনলাইন কোর্সে যুক্ত হননি, ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে কোথাও না কোথাও লিঙ্ক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করে সরাসরি কোর্স মডিউলে যুক্ত হতে পারবেন এবং আমাদের এই কোর্সগুলো আপনারা করতে পারবেন। তো আমি আজকের ইন্ট্রোটা একদমই বড় করছি না, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বোঝার জন্য আজকের এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি এখানে লিখেছি গাণিতিক উক্তি। আমাদেরকে জানতে হবে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কাকে বলে, কারণ আমরা এই পুরো বইয়ের নানান সময় নানান এক্সাম্পলে আমাদেরকে এই বিষয়গুলো প্রয়োজন পড়বে। তো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বা গাণিতিক উক্তি হচ্ছে যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। গাণিতিক উক্তি অথবা উক্তি, আমরা সবসময় গাণিতিক উক্তি বলে থাকি। তো উক্তির সত্যতা বা মিথ্যাকে উহার সত্যতা মান বলা হয়। যদি উক্তিটি সত্য হয় তবে উহার সত্যতা মান হবে টি, এবং যদি উক্তিটি মিথ্যা হয় তবে উহার সত্যতা মান হবে এফ বা ফলস। সংক্ষেপে আমরা এফ লিখি। যদি আমি একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন 5 + 5 ইকুয়াল যদি আমি লিখি 10, তাহলে কি কারো কোনো প্রবলেম আছে? থাকার কথা না, কারণ এটা চিরন্তন সত্য। তাহলে এই যে ইকুয়েশনটা লিখলাম, এটার ক্ষেত্রে আমাদের গাণিতিক ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বা গাণিতিক উক্তি হচ্ছে টি, এটা হচ্ছে ট্রু, সত্য। কিন্তু আমি যদি লিখতাম 5 + 5 = 15 অথবা 12, তাহলে এটা কিন্তু কেউ আপনারা মেনে নেবেন না, তাই না? সুতরাং এই যে একটা গাণিতিক সমীকরণ, ইকুয়েশন, এটার যে স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, সেটা কখনোই ট্রু হতে পারে না, এটা সবসময় ফলস হবে। তো এই ব্যাপারটাই গাণিতিকভাবে যে বিষয়টাকে সত্য বলা যায় সেটা হচ্ছে টি, এবং যেটাকে সত্য বলা যায় না সেটা সত্যতা মান হচ্ছে এফ বা ফলস। আচ্ছা, তো এটা চলে গেল ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, আমরা বুঝতে পারলাম। এখন আরো যে কিছু সিম্বল বা চিহ্ন আমাদের প্রয়োজন পড়বে এই পুরো চ্যাপ্টারটাতে, সেই বিষয়গুলো এখন আমরা একটু দেখব। এখানে আমি লিখেছি সিম্বলস অফ কানেক্টিভস, মানে সংযোজকের প্রতীক সমূহ, সিম্বল সমূহ। তো এখানে আমি 5টা সিম্বল লিখেছি। এক নাম্বার যেটা, এটা হচ্ছে নাকরণ বা নেগেশন। এটাকে মূলত নো বা নট বা নাকরণ উক্তি, এটা দিয়ে বোঝানো হয়। ইংরেজিতে বলা হয় নেগেশন। তো এটার সিম্বল হচ্ছে এটা, আপনারা কিন্তু মুখস্থ রাখবেন এবং খাতা কলম নিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন, সাথে সাথে লিখবেন। তাহলে না বোধক বুঝাইতে আমরা সবসময় এই চিহ্নটা ব্যবহার করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে যোজন, কনজাংশন। যদি আমরা কনজাংশন বা যোজন বুঝাইতে চাই তাহলে আমরা এই যে এই প্রতীকটা ব্যবহার করব। যদি বিয়োজন বুঝাইতে যাই, ডিসজাংশন, তাহলে এই সিম্বলটা। শর্তায়ন বুঝাইতে গেলে মানে কন্ডিশন, শর্তযুক্ত কোনো কিছু যদি আমরা বুঝাইতে চাই তখন সেটাকে যে আমরা এইভাবে প্রকাশ করব, দুইটা সমান চিহ্ন, মানে একটা সমান চিহ্নের মতো দিয়ে একটা তীর চিহ্ন দিব, এটা হচ্ছে শর্তায়ন বা কন্ডিশনাল। আর তারপর সবশেষে যেটা আছে দ্বিমুখী শর্তায়ন, যেটাকে ইংরেজিতে বলা হয় বাই কন্ডিশনাল। এটা কন্ডিশনালের মতোই, কিন্তু তীর চিহ্নটা উভয় দিকে থাকবে, তীর চিহ্নটা দুই দিকেই দেওয়া থাকবে। তাহলে আমরা এই 5টা সিম্বল দেখলাম, যেগুলোকে বলা হচ্ছে সিম্বলস অফ কানেক্টিভস বা সংযোজকের প্রতীক সমূহ, যেগুলো আমাদের প্রত্যেকটা এক্সাম্পলে প্রয়োজন পড়বে। তো আশা করছি এই পর্যন্ত ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব বা সত্যতা ছক, সত্যতা সারণী। আমি কিছু সত্যতা সারণী এখানে লিখে আপনাদেরকে অল্প সময়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ট্রুথ টেবিলের গুরুত্বপূর্ণ 5টা ছক বা 5টা ট্রুথ টেবিল আমি এখানে অঙ্কন করেছি। এখন আপনাদেরকে আমি একটা একটা করে বুঝিয়ে দেব। যেমন প্রথমে আসেন, আমরা এখানে কি দেখেছিলাম? নাকরণ বা নেগেশন। এখন এটা দেখব নাকরণ বা নেগেশন স্টেটমেন্টটা আমরা কিভাবে করতে পারি, এটা সত্যতা ছকটা। এখন আমি যদি বলি পি, তাহলে এর নাকরণ কি হবে? তাহলে নেগেশন পি হবে, মানে নাকরণ চিহ্নটা দিয়ে তারপর পি দিতে হবে, ব্যাস এতটুকুই। মানে পি এর নেগেশন স্টেটমেন্ট হচ্ছে নেগেশন পি। আমি যদি এখানে বলি যে এ, এখানে লিখলাম এ, তাহলে এর নাকরণ কি? এর নাকরণ হবে নেগেশন এ। এই তো আমি যদি বলি এখানে কিউ, তাহলে কিউ এর নাকরণ হবে নেগেশন কিউ। এটাও কিন্তু এরকমই, এখানে পি আছে, তাহলে এর নাকরণ যেটা হবে সেটা হবে নেগেশন পি।
তাহলে স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, যেমন আমি যদি এখানে দেই টি এবং এইখানে যদি দেই এফ, তাহলে এই টি এর নাকরণ হবে এটা সত্য না, তার মানে এটা কি মিথ্যা। তাহলে টি এর জন্য নেগেশন হবে এফ এবং এফ এর নেগেশন হবে টি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল কিন্তু। তারপরে আসেন সংযোজন উক্তির সত্যতা ছক, যেটা আমরা এখানে 2 নম্বরে দেখেছিলাম। এখানে পি এবং কিউ লিখেছি, তারপর হচ্ছে পি যোজন কিউ বা পি কনজাংশন কিউ, এটা হচ্ছে কনজাংশন চিহ্ন। তাহলে আমরা এখানে লিখব টি টি এফ এফ, তারপরে এটা হবে টি এফ টি এফ। এই ব্যাপারটা আপনাদেরকে একটু বলি, যখন আপনার এলিমেন্ট থাকবে দুইটা, যেমন এখানে এলিমেন্ট কিন্তু দুইটা পি এবং কিউ, তো দুইটা এলিমেন্ট যখন থাকবে তখন আপনার রো বা সারি হবে 4টা। যেমন এই যে 1 2 3 4, এই যে একটা সারি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর প্রথমটা তো আসলে তাদের হেডিং। যখন এলিমেন্ট থাকবে দুইটা তখন সারি হবে 4টা। এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তো n হচ্ছে আপনার এলিমেন্ট কয়টা, এখানে এলিমেন্ট হচ্ছে আপনার দুইটা, যার কারণে এটা আনসারটা হবে 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 কে স্কয়ার করলে হবে 4, তার মানে এখানে রো হবে 4টা, এই যে একটা দুইটা তিনটা চারটা। আর যদি এলিমেন্ট তিনটা থেকে পি কিউ আর এরকম যদি কখনো হয় যে তিনটা এলিমেন্টের একটা সত্যতা ছক আপনাকে দেখাইতে হবে, তখন তো সেটা সূত্র হবে 2 টু দি পাওয়ার n, মানে n এর জায়গায় তখন 3 বসবে, যেহেতু এলিমেন্ট তিনটা। তাহলে 3 কে কিউব করলে কত হবে, 8 হবে। তখন আপনার যে এখানে রো করতে হবে 8টা, এখানে অলরেডি 4টা আছে, তখন এই যে 5টা 6টা 7টা 8টা, আপনাকে আরো 4টা, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই মোট 8টা রো তখন আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এটা হচ্ছে আপনি আসলে কয়টা রো ক্রিয়েট করবেন, তখন কিন্তু যে পি কিউ এবং আর এটার জন্য আরেকটা কলাম কিন্তু বৃদ্ধি পাবে। এইভাবে আপনাকে আসলে বুঝতে হবে, যদি দুইটা এলিমেন্ট থাকে তখন তার রো হবে 4টা, যদি তিনটা এলিমেন্ট থাকে পি কিউ আর তখন তার রো হবে 8টা, এবং পি কিউ আর এই তিনটার জন্য 3টা কলাম হবে। যদি আরো বেশি থাকে তখন সেই অনুপাতই হবে, যদি 4টা থাকে তাহলে 2 পাওয়ার হবে 4, তাহলে 2 কে পাওয়ার যদি 4 করা হয় তখন সেটার আনসার হয় 16, তখন রো করতে হবে 16টা এবং পি কিউ আর এস 4টার জন্য 4টা কলাম করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তারপর আপনি আসলে এগুলো কিভাবে লিখবেন, যখন আপনার রো হবে 4টা তখন এই প্রথমটার জন্য 2টা হবে টি 2টা হবে এফ, তারপরটার জন্য দ্বিতীয়টার জন্য হবে টি এফ টি এফ। আমি এইদিকে 3 এলিমেন্ট বিশিষ্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে এই যে 1 2 3, যে পি কিউ আর একটা হবে আর। এখানে যেহেতু 3টা এলিমেন্ট 2 এর উপর পাওয়ার 3 দিলে 8 হয়, তাহলে আমাদেরকে 8টা রো ক্রিয়েট করতে হবে। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা রো হয়ে গেছে। তখন 8টা যখন হবে তখন প্রথম 4টা দিব টি, মানে প্রথম এলিমেন্টের জন্য টি 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 টি, পরের 4টা দিব এফ। আচ্ছা, পরবর্তী এলিমেন্টের জন্য 2টা দিব টি 2টা দিব এফ। তারপর এটা হবে টি এফ টি এফ টি এফ, মানে একটা টি একটা এফ, এরকম ভাবে আমরা দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আপনার এলিমেন্ট হচ্ছে 2টা, তার মানে 4টা রো হবে, তাহলে প্রথমটার জন্য প্রথম 2টা টি তারপরে 2টা এফ, এবং দ্বিতীয়টার জন্য টি এফ টি এফ। এখন আমরা বাকি কাজটুকু করি। এটা হচ্ছে পি কনজাংশন কিউ, এই দ্বিতীয় নাম্বারটা সংযোজন উক্তির সত্যতা ছক। এটা নিয়ম হচ্ছে পি এবং কিউ দুইটাই যদি সত্য হয় তাহলে কেবল সত্য হবে। এখানে আমি একটু নিচে লিখে দিচ্ছি, দুইটি সত্য হলে কেবল সত্য হবে। তাহলে দুইটা সত্য আছে শুধুমাত্র এই একটা সারিতে টি টি, তাহলে এটা হচ্ছে টি, এটা টি এফ, তার মানে দুইটা সত্য না, তার মানে এটা হবে এফ। এখানে এফ টি, তাহলে এটাও হবে এফ। এখানে আছে এফ এফ, এটাও হবে এফ। তো আমরা এখানে টি পেয়েছি। একটা নিয়মটা হচ্ছে কনজাংশনের ক্ষেত্রে বা যোজন উক্তির সত্যতা ছকের ক্ষেত্রে দুইটাই যদি কেবলমাত্র টি হয় তাহলেই যোজন উক্তিটা টি হবে, সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। এখন আমরা 3 নম্বরে চলে যাই, বিয়োজন উক্তির সত্যতা ছক। তো এখানে পি কিউ আমি দুটো এলিমেন্ট নিয়েছি, তাহলে প্রথমটার জন্য হবে টি টি, তারপরে হবে এফ এবং এফ, আর এটা হবে টি এফ টি এফ, এরকম। এখন হচ্ছে বিয়োজন। বিয়োজনের নিয়ম হচ্ছে দুইটাই যদি এফ হয় তাহলে কেবলমাত্র এফ হবে, মানে দুইটাই যদি মিথ্যা হয় তাহলেই বিয়োজন ছকটা কেবল মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। তাহলে দুইটাই মিথ্যা আছে শুধুমাত্র এইখানে এইখানে, তাহলে দুইটাই মিথ্যা হলে কেবলমাত্র মিথ্যা হবে, বাকি সব হয়ে যাবে কিন্তু সত্য। এই যে সত্য, কারণ কি বাকি কোথাও যে টি টি দুইটা এফ নাই, টি এফ দুইটা এফ নাই, এফ টি দুইটা এফ নাই,
কেবলমাত্র এফ এফ এই জায়গাতেই দুইটা আছে, যার কারণে এটা হবে এফ। তাহলে এটার নিয়ম হচ্ছে দুইটি মিথ্যা হলেই কেবল বিয়োজন মিথ্যা হবে। এখন আমরা 4 নম্বরে চলে যাই, শর্তায়ন উক্তির সত্যতা ছক। এখানে আমি দুইটা এলিমেন্ট নিয়েছি, তার মানে প্রথমটার জন্য হবে দুইটা টি দুইটা এফ, দ্বিতীয়টার জন্য একটা টি একটা এফ, একটা টি একটা এফ। তো শর্তায়ন উক্তির ক্ষেত্রে যে শর্ত সেটা হলো যে প্রথমটা টি দ্বিতীয়টা এফ, প্রথমটা টি দ্বিতীয়টা এফ হলেই কেবল শর্তায়ন ছকটা শর্তায়ন উক্তিরা মিথ্যা হবে, আর বাকি সব ক্ষেত্রে সত্য হবে। আমি আবার বলছি, প্রথমটা টি পরেরটা এফ যদি হয় তাহলে কেবল মিথ্যা হবে, বাকি সব সত্য হবে। তাহলে প্রথমটা টি পরেরটা এফ আছে শুধুমাত্র এই সারিতে, এই যে প্রথমটা টি পরেরটা এফ, তাহলে কেবল মিথ্যা, বাকি সকল ক্ষেত্রে সত্য সত্য এবং সত্য। পি যদি টি হয় এবং কিউ যদি এফ হয় তাহলেই কেবলমাত্র এই শর্তায়ন উক্তিটা এফ হবে, বাকি সকল ক্ষেত্রে সত্য হবে। আমি সাইটে নোট দিয়ে দিয়েছি। এখন সব শেষটাতে আসেন, দ্বিমুখী শর্তায়ন উক্তির সত্যতা ছক। তাহলে এই যে প্রথম দুইটা হবে টি, পরের দুইটা হবে এফ, তাহলে একটা টি একটা এফ, দ্বিতীয়টার জন্য একটা টি একটা এফ। এখন হচ্ছে দ্বিমুখী শর্তায়ন উক্তির সত্যতা ছক। দুইটা যদি সিমিলার হয়, দুইটা যদি সেম হয় তাহলেই কেবল সত্য, বাকি ক্ষেত্রে মিথ্যা। আবার বলছি, দুইটা যদি সেম হয়, দুইটাই যদি টি হয় তাহলে সত্য হবে, দুইটাই যদি এফ হয় তাহলে সত্য হবে। অর্থাৎ দুইটা উপাদান যদি সেম হয় সিমিলার হয় তাহলে কেবল সত্য, বাকি সকল ক্ষেত্রে মিথ্যা। তাহলে দুইটাই সেম আছে, যে টি টি দুইটাই সেম, তাহলে এটা হবে টি। এই যে এফ এফ দুইটাই সিমিলার, তাহলে এটা হবে টি। এটা টি এফ দুইটা সেম না, তার মানে এটা হবে এফ। এটা এফ টি দুইটা সেম না, তাহলে এটাও হবে এফ। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের যেই ট্রুথ টেবিল বা সত্যতা ছকের ব্যাপারটা, সেটা এই 5টা সিম্বল অফ কানেকশনস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দুই একটা এক্সাম্পল সলভ করার মাধ্যমে আজকের এই বেসিক আলোচনাগুলো আরেকটু স্ট্রং করার চেষ্টা করব, এবং এখন এই দুটো এক্সাম্পল দেখলে আপনারা এই পুরো ব্যাপারটা আরো খুব ভালো করে বুঝতে পারবেন। আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে তিতাস পাবলিকেশনস এর একটু পুরাতন বই। আমার কাছে এই এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 1 এর 5 নম্বরে, এবং এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাধিকবার পরীক্ষায় এসেছে। তো এখানে বলা হয়েছে নেগেশন অফ পি যোজন কিউ, তারপরে হচ্ছে বিয়োজন নেগেশন অফ পি বাই কন্ডিশনাল কিউ, দ্বিমুখী শর্তায়ন কিউ। তাহলে এটার জন্য আমাদেরকে এখন একটা সত্যতা ছক বা ট্রুথ টেবিল অঙ্কন করতে হবে। তাহলে এখানে এলিমেন্ট কিন্তু দুইটা, পি কিউ, যে পি কিউ দুইটার বেশি আর নাই, তাহলে আমাদের রো কিন্তু হবে 4টা, দুইটার জন্য হবে 4টা। আমি একটু আগে কিন্তু আপনাদেরকে বলেছি। তাহলে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে ট্রুথ টেবিল অঙ্কন করতেছি। রো গুলো যেহেতু আমার ফিক্সড 4টা রো হবে, এই প্রথমটা হচ্ছে হেডিং, তারপরে বাকি 4টা, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই 4টা রো হবে। তো পি এবং কিউ, তাহলে প্রথমটা আমি দিচ্ছি পি, দ্বিতীয়টা হচ্ছে কিউ, তারপর আমাদেরকে কি করতে হবে, পি যোজন কিউ দিতে হবে। তাহলে যে আমি দিয়ে দিচ্ছি পি যোজন কিউ, এটাও দিলাম। তারপর দেখেন পি যোজন কিউ এর আগে কিন্তু একটা নেগেশন আছে, তার মানে এটা আমাদের লাগবে নেগেশন অফ পি যোজন কিউ। তাহলে এটার জন্য আরেকটা কলাম দিয়ে দিচ্ছি আমি। আপনারা কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন, একদমই জটিল ব্যাপার না, খুবই সহজ। একবার দেখলেই এবং একবার মনোযোগ দিয়ে বুঝতে পারলে আপনি এই টাইপের যে কোনো অঙ্ক আপনি সলভ করতে পারবেন। তারপরে এই যে এই পর্যন্ত আমাদের শেষ। এই যে পি ছিল কিউ ছিল, দুইটা দিয়েছি, তারপরে পি যোজন কিউ, পি যোজন কিউ, পি যোজন কিউ এর আগে নেগেশন ছিল, এই যে এখানে নেগেশন অফ পি যোজন কিউ। এখন আমরা দেখব পি বাই কন্ডিশনাল কিউ। তাহলে যে পি দিলাম, বাই কন্ডিশনাল কিউ দিলাম, এটা ক্লোজ করলাম। তারপরে পি বাই কন্ডিশনাল কিউ এর আগে একটা নেগেশন আছে, তার মানে নেগেশন অফ পি বাই কন্ডিশনাল কিউ, এটা আমাদেরকে দিতে হবে, এটাও দিলাম। তো সবশেষে আমাদেরকে যেটা দেখাইতে হবে যে এইটা এবং এই সবটার বিয়োজন, তাহলে এই সবটা এখন আমি সবশেষে লিখব। তাহলে নেগেশন অফ পি যোজন কিউ, তাহলে টেবিলটা অঙ্কন করে ফেলেছি। এখন জাস্ট কাজটুকু করব, মনোযোগ দেন। পি কিউ দুইটার জন্য তাহলে আমাদেরকে 4টা যেহেতু, তাহলে প্রথম দুইটা টি, তারপরে দুইটা হচ্ছে এফ। দ্বিতীয় উপাদান কিউ এর জন্য একটা টি একটা এফ, তারপরে একটা টি একটা এফ, এই তো হয়ে গেল। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, পি যোজন কিউ বা পি সংযোজন কিউ, যেটা ইংরেজি হচ্ছে পি কনজাংশন কিউ, এই যে এটা। তো এখানে যে ছকটা দেওয়া আছে,
দুইটি সত্য হলেই কেবল সত্য হবে, এটা হচ্ছে যে সংযোজন উক্তির সত্যতা ছকে আমরা একটু আগে পড়েছিলাম। তাহলে দুইটা সত্য হলেই কেবল সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে দুইটাই সত্য আছে শুধুমাত্র প্রথমটাতে, তাহলে এটা হবে সত্য। একটা সত্য একটা মিথ্যা, তার মানে এটা এফ, এটাও এফ, এখানে দুইটাই মিথ্যা, তাহলে এটাও এফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে পি কনজাংশন কিউ এর নেগেশন দেখব। নেগেশন কি? নাকরণ। তাহলে পি সংযোজন কিউ যা ছিল নেগেশন হবে তার উল্টা। তাহলে টি আছে, এটা হয়ে যাবে এফ, এফ আছে, এটা হবে টি, এটাও হবে টি, এটাও হয়ে যাবে টি। খুবই সিম্পল। এখন আমরা দেখব পি বাই কন্ডিশনাল কিউ। তাহলে বাই কন্ডিশনালের শর্তটা কি ছিল? দুইটাই যদি সিমিলার হয়, দুইটা যদি একই হয়, তাহলে কেবল সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে এই ব্যাপারটা আমরা একটু দেখি। দুইটাই যদি সিমিলার হয় তাহলে কেবল সত্য, যে পি আর কিউ, এই যে পি আর কিউ এর এটা সেম, তাহলে এটা হবে সত্য। পি আর কিউ এর এটা সেম, তাহলে এটাও হবে সত্য। একটা টি একটা এফ সিমিলার না, দ্যাট মিন্স এটা এফ। একটা মিথ্যা একটা সত্য, এটাও সিমিলার না, তার মানে এটাও এফ হয়ে গেল। তারপরে হচ্ছে এটা নেগেশন। তো নেগেশন তো আমরা জাস্ট জানি টি থাকলে এফ হয়ে যাবে, আর এফ থাকলে টি হয়ে যাবে। হয়ে গেল। এখন আমরা এই যে এটা আছে এবং এই যে এটা আছে, এইটা এবং এইটা, এই দুইটার বিয়োজন করতে হবে। এই যে এই চিহ্নটা কিন্তু মাঝখানে আছে, আপনি একটু খেয়াল করবেন। হ্যাঁ, বিয়োজন করতে হবে। তাহলে এইটা এবং এইটার বিয়োজন আমরা দেখি। বিয়োজনের শর্তটা কি ছিল? বিয়োজনের শর্ত ছিল পি এবং কিউ দুইটা যদি মিথ্যা হয় তাহলে কেবল মিথ্যা, বাকি সকল ক্ষেত্রে সত্য। আমি আপনাদেরকে বলি, এই যে পাঁচটা সিম্বলের জন্য পাঁচটা কন্ডিশন, এই পাঁচটা কন্ডিশন আপনারা মুখস্থ করে ফেলবেন, তাহলে এই পুরো অধ্যায়টা আপনাদের জন্য একেবারে পানিভাত মনে হবে। তাহলে আবার বলছি যে বিয়োজনের জন্য শর্তটা হচ্ছে দুইটাই মিথ্যা হলে তাহলে কেবল মিথ্যা, অন্যথায় সত্য। তাহলে দুইটাই মিথ্যা হলে কেবল মিথ্যা। তাহলে আমরা দেখি, এই যে একটা মিথ্যা, এই যে একটা মিথ্যা, দুইটা মিথ্যা হলে তাহলে মিথ্যা, বাকি সকল ক্ষেত্রে সত্য। তাহলে যে এইটা টি, এইটা টি, তার মানে এইটাও টি, এইটা টি, এইটা টি, তাহলে এইটাও টি, এইটা টি, এইটাও টি, তার মানে এইটার আনসারও টি। আপনারা বইয়ের সাথে মিলিয়ে দেখবেন, নিঃসন্দেহে এই এক্সাম্পলটি সলভ হয়ে গিয়েছে। খুবই সহজ, একেবারেই পানি ভাতের মতো ব্যাপার। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, মাথা খাটাবেন, সাথে সাথে দুই চারটা এক্সাম্পল প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো আপনার জন্য কোনো ব্যাপারই না। এবং আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, মানে এ বি সি, এই তিনটা গ্রুপ করা থাকে। এই তিনটা গ্রুপে আপনারা এই অধ্যায় থেকে নিশ্চিত প্রশ্ন পাবেন। তার মানে ক বিভাগে যদি একটা প্রশ্ন থাকে 1, খ বিভাগে একটা প্রশ্ন থাকবে সেখানে সম্ভবত 3 নাম্বার, আর গ বিভাগে একটা প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে সম্ভবত 7 নাম্বার। তার মানে এই যে আপনার 10-12 নাম্বার, এটা কিন্তু আপনার একদম মানে কমন এবং শতভাগ নিশ্চিত। তো এই অধ্যায়টা মনোযোগ দিয়ে করবেন। আজকে আমরা একটা ক্লাস সম্পন্ন করেছি, আরো 2-3টা ক্লাস আমরা করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, এবং আশা করছি এই চ্যাপ্টারটা শেষ করতে পারলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় আপনারা একটা ভালো মার্কস এই অধ্যায় থেকে পাবেন। এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে কোনো মার্কস আপনাদের মিস যাবে না বলে আমার বিশ্বাস। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে।